ওয়েলকাম টু আনাদার থ্রিলিং এপিসোড অফ গল্পঘর। আশা করি সবাই ভালো আছেন। আমি অর্ণব। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গা ছমছমে ভয়ের এবং একসঙ্গে এক আবেগময়ের গল্প। এই গল্পটি আবারও নিবেদিতাদির কলমে লেখা। এই গল্পে আছে এক ভৌতিক বাড়ি, এক পরিবারের করুণ কাহিনী ও তার সাথে এক মেয়ের দুর্ভাগ্যের গল্প। তাই আলো নিয়ে হেডফোন পরে বসুন, কারণ গল্প শুরু হতে চলেছে। আমাদের বাড়িতে আজ সকাল থেকে বিরাট আয়োজন চলছে, কারণ আজ আমার ছোট দাদু অনেকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসছেন। দাদু কিছুটা গম্ভীর প্রকৃতির হলেও বাড়ির বাচ্চাদের খুব ভালোবাসেন, বিশেষ করে আমাকে, কারণ আমাদের বাড়ি এলেই আমি দাদুর মনের মতো সব কাজ করে দিই আর সারাক্ষণ দাদুর মনোরঞ্জন করি। আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, আর দাদুর মতো গল্প কেউ বলতে পারে না আমাদের বাড়িতে। দাদু বেড়াতে খুব ভালোবাসেন, তাই রেলে চাকরি করার সূত্রে তিনি অনেক জায়গায় ঘুরে বেড়ান, আর সেখানে ঘটা নানা রকম অদ্ভুত ঘটনা আমাদের বাড়ি ঘুরতে এলেই আমাদের শুনুন। তেমনি এবার তিনি কাজের সূত্রে গেছিলেন ধানবাদ। সেখানে কয়েকদিন কাটিয়ে আজ সোজা আমাদের বাড়ি আসছেন। দুপুর হতেই দাদু আমাদের বাড়ি হাজির হলেন। আমাদের অনেক বড় পরিবার। বাড়িতে আমরা মোট 7 জন বাচ্চা আছি। দাদু তাই আমাদের সবার জন্য উপহার এনেছেন। উপহার পেয়ে আমরা সবাই খুব খুশি। আজ সবার মাঝেই দাদু আমাকে ডেকে বললেন, তোদের জন্য দারুণ একটা গল্প এনেছি, আজ সন্ধ্যেবেলা সবাইকে শোনাবো। সবাই রেডি থাকিস কিন্তু। আমরাও সবাই মাথা নাড়িয়ে খুশিতে নাচতে নাচতে খেলতে লেগে গেলাম। দুপুরে আজ আমরা খুব তৃপ্তির সাথে খাওয়া দাওয়া করলাম। দাদু সবার সাথে আজ গল্প করতেই ব্যস্ত, আর এদিকে আমার মনে চলে যাচ্ছে কখন যে দাদু আমাদের গল্প শোনাবে। দেখতে দেখতে বিকেল হতেই আকাশ কালো করে মেঘ জমা হলো। আজ যে খুব বৃষ্টি হবে তা বোঝাই যাচ্ছিল। দাদুকে বললাম, দাদু আজ গল্প শুনতে খুব মজা হবে, হালকা বৃষ্টি আর এদিকে ভূতের গল্প। দাদু আমার কথা শুনে মিচকি হেসে উঠলেন। সন্ধে গড়াতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে আমরা সবাই বৈঠকখানায় গল্প শোনার জন্য সব আয়োজন করছি। আমার মনটা আজ এক অজানা উত্তেজনায় আলোড়িত হচ্ছিল। এদিকে দাদু এসে বসতেই হঠাৎ কারেন্টটাও চলে গেল। চারিদিক অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। বাইরে এদিকে মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। বিদ্যুতের ঝলকানি মাঝে মধ্যে জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। আমার বোন ভয় পেয়ে বলল, দিদি আজকে ভূতের গল্প শুনতেই হবে। সবাই ওকে ভয় পেতে দেখে হেসে উঠল। আমি সবাইকে চুপ করেই বললাম, ভূতের গল্প শোনার জন্য এর থেকে মোক্ষম সময় আর কি হতে পারে। সবাই চুপ করে বসে গল্প শোন, নাহলে আর দাদু গল্প বলবে না, আর যার ভয় লাগবে সে উঠে যেতে পারে। আমি এই দিনের অপেক্ষা অনেক দিন ধরে করে এসেছি। বলতে বলতেই দাদু বলে উঠলেন, তোদের হলে বলিস, তারপর আমি শুরু করব। আমরাও সবাই একসাথে বলে উঠলাম, না না দাদু তুমি শুরু করো। এই ফাঁকে মাও দাদুকে গরম চা দিয়ে গেলেন। দাদু চায়ে এক চুমুক দিয়ে বললেন, পুরো পারফেক্ট। তোরা সবাই রেডি তো? কারণ আজকের গল্পটা যেমন ভয়ের তেমনই দুঃখেরও। দাদু বলেই আবার চায়ে চুমুক দিলেন।
আমরা বলে উঠলাম, দাদু আমরা রেডি। দাদু এক হাসি দিয়ে শুরু করলেন, তোরা তো জানিস এবার আমাকে কাজের সূত্রে ধানবাদ যেতে হয়েছিল। ধানবাদে আমার একটা পুরনো বন্ধুর বাড়িতে উঠেছিলাম। বন্ধুটির নাম হলো শশাঙ্ক। ও ওখানকার একটা স্কুলে শিক্ষকতা করে। ওর বাড়িতে বেশ বড় আর বেশ পুরনো, অনেকটা অদ্ভুত লাগে দেখতে। রাতের বেলা তো কথা ছেড়েই দিলাম, দিনের বেলা দেখলেই ভয় লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাড়িতেই আমাকে কাটাতে হয়েছিল। প্রথম দিন গেলাম যখন, শশাঙ্কর বাড়ির লোকেরা, ওর বউ সবাই দিনের বেলা খাওয়া দাওয়া হলো। আমারও বেশ ভালো লাগলো, গল্প করলাম। তারপর শশাঙ্ক ওর বউকে অন্য একটা বাড়ি ছাড়তে গেল। আমি জিজ্ঞেস করলাম, তখন বলল ওখানে ওরা থাকে, আর এই বাড়িটা একটা রিয়েল এস্টেটের জন্য কম দামে ওরা পেয়েছিল, তাই এই বাড়িটা এমনি তালা ফেলে রেখে দেয়। কেউ আজ অব্দি রাতে থাকেনি। আমাকে প্রথম থাকতে দিয়েছিল, কারণ আমি অ্যাডভেঞ্চার আসছিলাম বলে। তোরা তো জানিস এমনিতেই আমি অ্যাডভেঞ্চার করতে কত ভালোবাসি, তাই শশাঙ্ক মন থেকে না চাইলেও আমাকে বারণ করতে পারলো না। রাতে বাস করার ইচ্ছা জানিয়েছিলাম। শশাঙ্ক আমায় আর না করে একটু রাতের খাওয়ার ব্যবস্থা করে দিল। বাড়িটা সকালের দিকে পুরনো দিনের দেখতে হলেও রাতের বেলায় অনেক জীবন্ত হয়ে ওঠে। দেখে মনে হলো বাড়িটার ইট পাথর অনেক রহস্য লুকিয়ে আছে। বাড়িটা কংক্রিটের হলেও ভেতরে রাতের বেলায় কেউ প্রাণ সঞ্চার করে দেয় মনে হয়। বাড়িটার সামনে আর পিছনে অনেক দুটো বড় বাগান। শশাঙ্করা চলে যাওয়ার পর পরিবেশটা না সেদিন ঠান্ডা হয়ে যায়। অত রাতে বাগান ঘুরে দেখলাম না, তাই আর শশাঙ্ক আমার জন্য একতলার ঘরে শোয়ার ব্যবস্থা করেছিল। ঘরে ঢুকে দেখলাম একটা টিমটিমে আলো জ্বলছে। ঘরটা বেশ বড়, তাই ওই সামান্য আলোর ঘরে আধার অন্ধকার দেখছিল। ঘরে একটা বড় জানলা ছিল, সেখান দিয়ে চাঁদের আলো ঘরের মেঝেটা এসে পড়েছে। জানলার কাছে গিয়ে আকাশের চাঁদের আলো আর বাইরের ঝিঝি পোকার ডাক উপভোগ করতে লাগলাম। সেই সাথে আমার চোখ গেল বাইরের বাগানে। চাঁদের আলোতে দেখতে পেলাম বাগানে অনেক ফুল ফুটে আছে। মনটা খুশি হয়ে গেল। জানলার বন্ধ করেই যাব এই সময় হঠাৎ চোখ গেল বাগানের এক কোনায় তিনটে পর যেন সমাধির মতো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকারে ঠিক করে ঠাউর করতে পারলাম না। কিন্তু সমাধিগুলো ফুলের গাছ দ্বারা ঘেরা রয়েছিল। মনে মনে ভাবলাম আজ থাক, কাল সকালে বাগানটা ঘুরে দেখব। ভেবে জানলাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। এত সারাদিনের ক্লান্তিতে আর ঘুম আসতে দেরি হলো না, তাই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। আর সকালে চোখ খুললাম আলো। সেই রাতটা বেশ ভালোই কাটলো। প্রথম রাতে কিছুই দেখতে না পেলেও পরের রাত থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো আমার সাথে। কাজের চাপে বাগানও ঘোরা দেখা হয়নি, আর সমাধিগুলোর কথাও ভুলে গেছিলাম। প্রতি রাতেই রাত 2টোর পর অদ্ভুত এক গনগনানির শব্দ বাগান থেকে ভেসে আসতো। আবার মাঝে মধ্যে জানলা ও দরজার ঠক ঠক করে আওয়াজ হতো। আমি ভাবতাম হয়তো বাতাসে জানলা দরজা কপাট নড়ছে। এই ভেবে 5 দিন কেটে গেল। আমারও কাজের চাপ বেড়ে চলল, আর তার সাথে জানলা দরজার ঠকঠকানির আওয়াজটাও বেড়ে চলল। 6 নম্বর রাতে আমার দরজায় এসে ঠকঠকের আওয়াজে ঘুমটা ভাঙলো আমার। বাইরে অনেক শিয়াল লাগছিল।
ঘড়িতে আমি তাকিয়ে দেখলাম রাত 2:30 বেজে গেছে। এতদিন যেই গোঙানির আওয়াজটা পেতাম, এবার সেটা আমি শুনতে পেলাম দরজার বাইরে। থরমড়িয়ে করে উঠে বসলাম, বুঝতে পারছিলাম না কি করা উচিত। এটা কি আমার সাথে কিছু ভুতুড়ে ঘটনা ঘটছে, নাকি এটা আমার মনের ভুল? ধীরে ধীরে দরজার কাছে এগোলাম, কান পেতে শুনলাম বারান্দায় কেউ যেন নূপুর পরে হেঁটে চলল। আমিও ভয় পুরো কাঁপতে লাগলো। সাহস করে দরজাটা খুললাম, কিন্তু বাইরে দেখলাম কেউ নেই। টর্চটা হাতে নিয়ে করিডোরের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। টর্চের আলোতে দেখলাম একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে করিডোরের শেষে। আমি চেঁচিয়ে বললাম, কে ওখানে? সঙ্গে সঙ্গে একটা শীতল বাতাস আমার শরীরটা শিউরে দিয়ে গেল। বাইরে অজস্র কুকুর ডাকছে, চেঁচাচ্ছে। আমার সামনে দিয়ে এগিয়ে কেউ যেন ক্রস করে আমাকে চলে গেল। গোটা শরীরটা থরথরিয়ে উঠলাম। টর্চটাও অদ্ভুতভাবে নিভে গেল। অন্ধকারে বুঝতে পারলাম এটা একটা মেয়ের ছায়া ছবি, মূর্তি। মাথায় যে আঁকড়া চুল, বাতাসে নড়ছে, জল জল চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হতভম্ব হয়ে গেলাম। মনে হলো শরীরটা শক্ত পাথর হয়ে গেছে, নড়তে পারলাম না। মেয়েটি ফিস ফিস করে বলল, তুমি এখানে কেন এসেছো? এটা আমার বাড়ি। মেয়েটির গলার স্বর শুনে বুঝতেই পারলাম এটা কোনো জীবিত মানুষের গলাই নয়। আমি ভয়ে চিৎকার করে উঠে ভয় অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জীবনে মেয়েটির গলার স্বর শুনে বুঝতেই পারলাম এটি কোনো জীবিত মানুষের গলাই নয়। আমি ভয়ে চিৎকার উঠে বাগানেই পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। শশাঙ্ক এসে করিডোর থেকেই আমাকে দেখতে পেয়ে বিছানায় উঠিয়ে নিয়ে গেছিল। জ্ঞান ফিরতেই শশাঙ্ক আমাকে জিজ্ঞেস করলো, কিরে এখন ঠিক আছিস তুই? রাতে তুই করিডোরে কি করে চলে গেলি? সেসব কথা এখন ছাড়, আগে তুই আমাকে বাড়ির কাহিনী বল। কারণ শুধু কাল নয়, যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে এই ঘটনা চলছে। আমি জানি তুই সব জানিস। তোকে আমি প্রথম দিনই বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এই বাড়িটা স্যার এডওয়ার্ডের। স্যার এডওয়ার্ড ও তার পরিবার থাকতো ওই বাড়িতে। আর কাল হয়তো তুই এক মেয়েকে দেখেছিস। সে স্যার এডওয়ার্ডেরই একমাত্র কন্যা ছিল। ওই মেয়েটার বাবা মা এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছিল। পাহাড়ি রাস্তার দুর্ঘটনা ছিল, খাদে পড়ে যায় আর তাতেই তাদের মৃত্যু হয়। এরপরেই পরিবারের অবস্থা এক হয়ে যায়, সবাই পর পর মারা যায় আর ওই মেয়েটাই শুধু বড় হয়। ওই মেয়েটার এডওয়ার্ড ও তার স্ত্রী ও ঠিক সেইভাবেই মৃত্যুর পর আত্মা হয়ে ফিরে এসে ওই মেয়েটাকে বড় করে। মেয়েটি সবই জানতো, কিন্তু কাউকে কিছু বলেনি। সে ছোটবেলা থেকেই মেয়েটির এক অন্যরকম মানসিকতা ছিল, যেটা তৈরি হয়েছিল। সব কিছু বদলে যায় যখন মেয়েটি একটি সাইকোপাথ লোকের সাথে বিয়ে করে। মেয়েটির ভালোবাসায় বিয়ে হয়েছিল, কিন্তু লোকটির স্বভাব চরিত্র ভালো না হওয়ায় মেয়েটির সঙ্গে দিন রাত অশান্তি হতো। একদিন ঝগড়ার সময় লোকটি মেয়েটিকে মেরে ফেলে এবং বাড়ির পিছনেই বাগানে কবর দিয়ে দেয়। তখন থেকেই মেয়েটির আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধের অপেক্ষায়। মেয়েটির মারা যাওয়ার পরেও লোকটি এই বাড়িতে বসবাস করত, কিন্তু কয়েক বছর পরেই লোকটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না সে কথা। এই বাগানের পিছনেই লক্ষ্য করে দেখবি 3টে সমাধি আছে, যেটা ওই এডওয়ার্ড পরিবারের। তাদের আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। দাদু,
গল্প বলা শেষ করলেন আর ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল আর বিদ্যুতের ঝলকানি জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। আমি বলে উঠলাম, দাদু, তাহলে মেয়েটার কি প্রতিশোধ নেওয়ার হয়নি? দাদু মুচকি হেসে বললেন, সেটা জানার জন্যই তো এই মাসের অমাবস্যায় আমি আবার ধানবাদ যাচ্ছি। সে গল্প না হলে ফিরে এসেই তোদের বলবো। দাদুর কথা শুনে আমরা সবাই ভয়ে চুপ হয়ে গেলাম। এবার দাদু জোরে জোরে হেসে বললেন, ভয় পাস না, এ তো শুধুই গল্প। কিন্তু আমরা জানতাম গল্পটা একেবারেই গল্প নয়। ওই বাড়িতে এখনো মেয়েটি তার প্রতিশোধের অপেক্ষায় জেগে আছে। আজকের গল্প এখানেই শেষ। এই গল্পটির দ্বিতীয় ভাগ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। গল্প ঘরের সাথে থাকুন আর গা ছমছমে গল্পর জন্য।